সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন উৎসবে আনন্দে। আজকে আমাদের অতিথি সবার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ, গুণী অভিনেত্রী দিলারা জামান। আন্টি, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক তোমাকে এবং অন্য সবাইকে। ভালো আছি, এই মুহূর্তে ভালো লাগছে, অনেক আনন্দের মনে হচ্ছে। ঈদের মতো একটা বিশেষ সময়ে আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে কোন গল্প রেখে কোন গল্প শুনবো, এত গল্পের ভান্ডার আপনার কাছে জমা, এত গল্পের সাক্ষী আপনি। শুরুতেই জানতে চাচ্ছি যে এই ঈদের সময়টা এখনকার আসলে ঈদের দিনটা বা ঈদের এই সময়টা আসলে কেমন কাটলো এবং বাকি সময়টা কিভাবে কাটবে, কি পরিকল্পনা? না, পরিকল্পনা এখন কিছুই নাই। এখন তো অনন্ত পারের যাবার জন্য অপেক্ষা। টিকিট কেটে রেখেছি, ট্রেন আসলেই উঠে যাব ট্রেনে, অনন্ত যাত্রা সেটা। তো যেটুকু সময় আছে এখন আছি, বেঁচে আছি, আনন্দের মধ্যে থাকতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। তো সবাইকে নিয়ে তো আর এখন আগের সেই সময়ও নাই। মানুষের এখন ব্যস্ততা, একটা খুবই রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলার সময়। তো সবাই তবু তারপরে আমাকে সময় দেয়, আমার কাছে আসে। ঈদের দিনটা বিশেষ করে সবাই আসে, খবর নেয়, কাছে আসে, ভালো লাগে আর কি। এই যে ঈদের সময় পারিবারিক ব্যস্ততা, বন্ধু মহলের যে ব্যস্ততা সেটা তো থাকেই, কিন্তু একটু আলাদা করে যেটি বলতেই হচ্ছে যে কাজের ব্যস্ততাও আপনার বেশ অনেকটা বেশি বলতে হয়, কেননা আমাকে কিন্তু আপনার শিডিউল মেলাতে যেও আপনার সাথে আমাকে বেশ অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে। তো এই যে কাজের ব্যস্ততা এখনো, এই কাজের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই। এবারের ঈদকে ঘিরে আপনার কি কি কাজ হয়েছে বা হচ্ছে? অন্য সময় এত কাজ থাকে না, কারণ দেখা যায় যে পারিবারিক যে গল্প সেটা এখন তেমন কিছু নেই। আমরা অল্প একজন দুজন তিনজনকে নিয়েই নাটকের গল্প গড়ে ওঠে। নানান কারণ আছে এর পেছনে, আমি কাউকে দোষ দিতে চাই না। তো ফ্যামিলি যার জন্যে আসলে সবাই একসঙ্গে বসে নাটক দেখা, ফ্যামিলি যে বন্ডিংটা, পারিবারিক যে আবহ, সব কিছু আগের মতো নেই। কেমন একসঙ্গে আমাদের খাবার টেবিলেও সবার সঙ্গে দেখা হয় না। এক একজন বাবা মা সবাই ব্যস্ত বাচ্চাদের সাথে, সেই জন্য আমরা সব দূরে সরে যাচ্ছি। তো ঈদের সময়টা মনে হয় যে সবাই অনেক দিন ছুটি পায়, তখনও সবাই একসঙ্গে থাকার চেষ্টা করে। অন্য সময় এত কাজের ভিড় থাকে না। ঈদের সময় এবার বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো করেছি। তবে আসলে আগের মতো এখন বুঝি যে শরীর আসলে নিতে পারে না, একদিন কাজ করলেই খুব ক্লান্ত লাগে। তো পরপর 3 দিন কাজ করে এসছিলাম নরসিংদীতে। তারপরে খুবই শরীর খারাপ লাগছিল, কিন্তু তারপরেও যেহেতু তাদেরকে সময় দিয়েছি, করলাম আর কি, মোটামুটি করেছি। আশা করি নাটকগুলো ভালো লাগবে। এছাড়াও যে টক শোগুলো আছে সেখানেও অংশ নিয়েছি, রান্নার অনুষ্ঠানে অংশ নিয়েছি। বেশ ভালোই কাটছে আর কি ঈদের সময়টা। আর ঈদের সময় পরিবারের কথা যদি একটু বলতে চাই, পরিবারের যারা সদস্য আছেন, আপনার কন্যারা আছেন, তাদের সাথে কিভাবে সময়টা কাটে? না, তারা ফোন দেয় ঈদের দিনে, যে তো ওদের ওখানে আবার ঈদের দিন নামাজ পড়েই আর কোনো মানে যেটা অফিসিয়াল ডে আর কি, ঈদের দিনে শুধু নামাজটাই পড়ে আসে। যদি কাজের দিন থাকে তাহলে ওরা একসঙ্গে আনন্দ করতে পারে না। পরে যে কোনো একটা শনিবার বা রোববারে সেখানকার যারা মুসলমান আছে সবাই একসঙ্গে মিলিত হয়। এটাই দেখেছি, আমি 2 বছর ছিলাম তো আমেরিকায় ওদের কাছে। তো এইভাবেই দেখেছি আর কি। আমাদের এখানে যেমন 3 দিন ধরে চলতেই থাকে, সবাই সবার বাড়িতে যাওয়া আসা খাওয়া, ওইখানে এটা একটু সম্ভব না। ব্যস্ত জীবন। তো আমাদের আমার এখন আমি এগুলো সব মানিয়ে নিয়েছি। ওরা দূরে থাকে, তবে আমার ছেলে আশিক, সেও মানে সেও দূরে বলা যায় কাজের জন্য। সে যে তাকে সিলেটে সে একটা বোট হাউস করেছে, সেখানে থাকে। তো বলতে গেলে একা একা ঠিক না, সবাই আশেপাশে আমার প্রতিবেশীরা খুবই ভালো, সবসময় খোঁজ নেয়। একটা বাড়ি থেকে এতটুকু 2টা পেয়ারা আনলে একটা আমাকে দেবে, 2টা লেবু আনলে একটা আমাকে দেবে। এই যে মায়া, এই ভালোবাসা, এটা সত্যি মানে আর কোথাও আছে কিনা আমি জানি না পৃথিবীর। এই যে মানুষের ভালোবাসা, অগণিত মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন, এখনো পেয়ে যাচ্ছেন। আপনার হাতের রান্নার ভক্ত বোধহয় আপনার আশেপাশের মানুষরা অনেকেই। তো আপনার আসলে কোন রান্নাটা রাঁধতে বেশি ভালো লাগে, আপনার প্রিয় মানুষদেরকে খাওয়াতে বেশি ভালো লাগে?
এখন তো আর ওরকম মানে ঘটা করে রান্নাও হয় না। আগে অনেক রান্না করেছি। উম আ এই কিছুদিন আগেও গুড় দিয়ে পায়েস রান্না করেছি। নতুন গুড় আসলে কেউ গুড় যদি দেয় আমার রাজশাহী, রংপুর, দিনাজপুরের খেজুরের গুড়। আম তো সেটা দিয়ে পায়েস রান্না করেছি। শুটিংয়ে নিয়ে গেছি। এখনো কাবাব বা কিছু একটা বানালে নিয়ে যাই, আচার বানালে নিয়ে যাই। খাবার সময় দেই একটু বয়মে করে যে, "নাও খেয়ে দেখো কেমন?" তো খুশি হয় আরকি। তো ওই যে সবার ভালো লাগে এটাই আনন্দ। আগে তো উম মানে আচার বয়মকে বয়ম আচার করে রেখে দিতাম, সেইটা রোদে দেওয়া, ইয়ে করা। তো এখন তো আচার করার পদ্ধতিও অনেক বদলে গেছে, সহজ হয়ে গেছে। আর এখন কিনতেও অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ, প্যাকেটজাত বাইরে পাওয়া আচার। যায়। তো হ্যাঁ, আমি মানুষ নিজে ঘরে করে রাখি কিছু, কিছু। আর সময়ের অনেকগুলো জিনিস আমি তুলে রাখি। যখন আমার মেয়েরা আসে, যেমন সাজনা তুলে রাখি, সিমের বিচি ওটাকেও একটু একটু ইয়ে করে রেখে দেই। কিছু টক বড়ই রেখেছি। আমার ছোট মেয়ে আসার কথা, তখন ভর্তা করে দেব। মানে মায়ের যে এটা একটা ভালোবাসা, টোকেন অফ লাভ বলতে পারি আমরা। বয়াম ভর্তি হ্যাঁ, ভালোবাসা। সেটাই। ওই যে একটা কবিতা আছে না? যে ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা খোকা তুই তুই কবে আসবি? কবে আসবি? তেমনি আমিও আমার মেয়েদের, শুধু মেয়েদের না, আসলে বাইরে থেকে কেউ আসলে যখন আমি ওটা দেই সামনে, বলে, "কোথায় পেলেন? সাজনা এই কোথায় পেলেন?" অদিনে কোথায় পেলেন? তো এই যে আনন্দটা আরকি, যে সাজনা কোথায় পেলেন, বা এ বা বড়ি করে রাখি আমি, বড়ি নিয়ে আসি, এনে রেখে দেই। সে বড়ি দিয়ে একটু রান্না করে দেই। এটাই আনন্দ। যে এই যে একটা আনন্দ বা এই যে একটা ঐতিহ্য আপনাদের সময় থেকে শুরু হয়েছে, তো এখন অনেকটাই আসলে যদি বলি আপনার কন্যারা বা এই প্রজন্মের যারা আছে তাদের সময়টা কেমন দেখেন? তাদের ভেতরে এই বিষয়গুলো তো হয়তো বাস্তবায়ন কতটা সম্ভব? এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? না, পরিবর্তন তো আসবেই। আ আমি মেনে নেই সব পরিবর্তন। এখন সম্ভবও না। আমাদের সময় মারা ঘর থেকে বের হননি, কেমন? কিন্তু এখন মারা চাকরি না করলেও রোজ বের হতে হয়। তার সন্তানটিকে নিয়ে স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, এই আরেকটা কষ্টের জীবন, কেমন? তো এইগুলো তো মানিয়ে নিতে হবে, এগুলোকে নিয়েই চলতে হবে। এটাই জীবন আমাদের, এই ব্যস্ততা, এই এই রুক্ষতা জীবনের, এই কষ্ট। আর মায়েরা তো এইসব কষ্ট করার জন্যেই আছে বোধহয় পৃথিবীতে। সর্বংসহা। সর্বংসহা। আচ্ছা, এই যে আপনাদের সময়ে আপনি সেই স্কুল জীবন থেকে অভিনয় শুরু করেছেন। একটা লম্বা সময় প্রায় ৬ দশক ধরে আপনি অভিনয়ের মধ্যেই জীবন কাটিয়েছেন। পাশাপাশি শিক্ষকতাও করেছেন। যদি একটু অভিনয়ের কথা বলি, সে অভিনয়ের জগৎটাতে আসলে কেমন পরিবর্তন দেখছেন সেই সময়টাতে আর এই সময়ে এসে? না, পরিবর্তন তো অনেক হয়েছে। আম তখন অভিনয় সবাই শখের জন্যে করতো, কেমন? অভিনয়কে যে পেশা হিসেবে নেওয়া, বা এটা একটা পড়াশোনার বিষয় হতে পারে, জানার বিষয় হতে পারে, এমন ধারণাই ছিল না। এখন তো আমরা অভিনয়ের উপরে বা এই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত আরও যত ব্যাপারগুলো আছে, সব বিষয়ে আমরা পড়াশোনা করতে পারছি, উচ্চতর শিক্ষা নিতে পারছি। আমাদের সময় সেরকম ছিল না। একটা কোনো অন্য সব পেশা, এবং তার পাশাপাশি এই মনের আনন্দের জন্য শখের বশে এগুলো কাজগুলো করতো। এবং তখন অভিনয়কে, বিশেষ করে মেয়েদের তো অভিনয়কে একদমই মানে পছন্দ করতো না, এবং সমাজও সেটাকে খুব খারাপভাবে দেখতো। অনেক বিধিনিষেধ ছিল। সেখান থেকেও বের হয়ে এসে, যেহেতু আমার বাবা মা অনেক সংস্কৃতিমনা ছিলেন, সেই জন্য তারা আমাকে মানে কোনো বাধা দেননি। আমি স্কুলে করেছি, বিশ্ববিদ্যালয়ে এসে ডাকসুর নাটক করেছি। সেই সময়ে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে অনেক মিটিং মিছিল, রাত্রেবেলায় মিটিং করে কার্জন হলের ওখান থেকে, আমতলার ওখান থেকে বাড়িতে এসেছি নির্ভয়, হ্যাঁ? তো সেই সময়টা একরকম আমার যুদ্ধই ছিল। আমি কোনো বাধাকে বা কোনো নিন্দাকে, কোনো ভয়কে ভয় মনে করিনি। আমার মনে হয়েছে আমি একটা সত্যের পথে আছি, সুন্দরের পথে আছি। এই পথে যত বাধাই হোক আমি এগিয়ে চলবো। যেতে হবে। এই যে অনেকগুলো যুদ্ধের কথা বললেন, আপনার ব্যক্তিগত যুদ্ধ। পাশাপাশি যদি পুরো দেশের প্রেক্ষাপট বলি, একদম বাংলাদেশের জন্মের
আগে থেকে আপনি কাজ করছেন, অনেকগুলো প্রেক্ষাপট আপনি দেখেছেন। সেই যদি ভাষা আন্দোলন হয়তো আপনার কিছুটা মনে আছে, অল্প, হ্যাঁ। তারপরে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান। এই যে বিভিন্ন পট পরিবর্তন হয়েছে, সেই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? কেমন প্রত্যাশা? সুন্দর ভবিষ্যতের জন্যেই তো এত যুদ্ধ, এত সংগ্রাম, এত কিছু আর কি। তা আমি তো সবসময় সুন্দরের প্রত্যাশাই করি। আমরা যেটা হয়তো করতে পারিনি, এখন ছাত্ররা এবং জনতা সেটা করে দেখিয়ে দিচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করছে, সোচ্চার হচ্ছে, জীবন দিয়ে দিতে এতটুকু কুণ্ঠাবোধ করছে না। তো এগুলো তো সবার জন্যেই অনেক শিক্ষণীয় এবং সবার জন্যেই একটা আগামী যে সুন্দর ইতিহাস তৈরি করবে নতুন প্রজন্মের জন্য, সেটাও তাদের ভেতরে দেশপ্রেম, মানুষকে ভালোবাসার যে মায়া, ভালোবাসা সব কিছু তার ভেতরে বীজ বপন হচ্ছে এবং সেটা পরবর্তী সময় কাজে লাগবে। আপনি টেলিভিশন নাটকে কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন এবং সর্বশেষ মডেলিং এও নাম লিখিয়েছেন। তো মডেলিং এর প্রসঙ্গে আসবো, তার আগে একটু জানতে চাই যে আপনি প্রথম চলচ্চিত্রে যখন কাজ করেছেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা, তারপর আগুনের পরশমণি, খুব কাছাকাছি সময়ে এবং খুব ওই সময়ে আপনি ২১শে পদকের মতো একটি সম্মানিত পুরস্কারও পেয়ে গেছেন। সেটা আপনার পরবর্তী জীবনে কতটা প্রভাব ফেলেছিল, এত বড় প্রাপ্তি? না, সেটা তো আমার প্রাপ্তি আমি মনে করি। যে কোনো কাজের জন্যে স্বীকৃতি মানুষের প্রয়োজন আছে। আমি কোনো প্রাপ্তির আশায় কাজ করিনি। আমার ভালো লাগে অভিনয়ে, সেজন্যে কাজ করেছি। সেটা যে রাষ্ট্রীয়ভাবে সম্মান পেয়েছি, সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি, অহংকার বোধ করি। হ্যাঁ, কাজ করেছি এবং অনেক কঠিন ছিল। এখন যেমন সহজ হয়ে গেছে অনেক কিছু, তখন যখন টেলিভিশনে প্রথম কাজ করি সেটা মঞ্চের কাজ করার মতনই কঠিন। একদম মানে সরাসরি সম্প্রচার হচ্ছে। এখন যেমন রেকর্ড করা হয়, তখন সেরকম সুযোগ ছিল না। রেডিও, টেলিভিশন সবগুলোতে সরাসরি সম্প্রচার। রেডিওর নাটক আরও কষ্টের, আরও ভয়ের, যে হঠাৎ একটা সংলাপ আটকে যেতে পারে বা ভুল হতে পারে, কিন্তু সেটা আর শোধরাবার কোনো পথ নেই। টেলিভিশনেরটাও সেরকম। আর তার আগে আমি মঞ্চে কাজ করেছি চট্টগ্রামে। আমার বাচ্চারা ছোট ছিল, ওদেরকে রেখে আমি কাজ করতে গেছি। গ্রুপ থিয়েটারে সে দল নিয়ে হয়তো সিলেট চলে গেছি, বড় মেয়েটাকে সাথে নিয়েছি, ছোটোটি তার বাবার কাছে ঢাকায় চট্টগ্রামে ছিল। তা আমি বলবো যে পরিবারের সবাই আমি বলবো যে আমার জন্য স্যাক্রিফাইস করেছে। তাদের সহযোগিতা না পেলে আমি আজকে এত দূর আসতে পারতাম না। আমার বাচ্চাদেরকে আমি সময় দিতে পারিনি। তারা হয়তো অনেক কিছু তাদের আশা ছিল, আবদার ছিল, সেগুলো পূরণ করতে পারিনি। তো এখন আমি মাঝে মাঝে ভাবি যে এখন আমার অফুরন্ত সময়, কিন্তু তারা কাছে নাই আর কি। মানব জীবনের চরম বাস্তবতা, একটা বাস্তবতা, সত্যি আর পরিপূর্ণতা আসলে কখনোই আসে না একদম শতভাগ পরিপূর্ণতা। এই যে এত চরিত্রে অভিনয় করেছেন, বিভিন্ন ধরনের চরিত্র, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, কখনো পরীক্ষা মানে মানে পরীক্ষা তো মানে এখনো বলি যে এই চরিত্রটা ঠিক মতো করতে পারছি কিনা, মানে বিশ্বাসযোগ্যতা, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো তারপরে যে কষ্টের কথা বলছি, আমি মনে আছে প্রথম একটা স্বল্পদৈর্ঘ্য ছবি করেছে মোর্শেদুল ইসলামের, হ্যাঁ, চাকা। এই যে এখন যেটা খিলক্ষেত, কত বড় বড় বিল্ডিং, এখানে মেইন রাস্তার উপরে গাড়িটা রেখে আমাদেরকে ১-২ মাইল হেঁটে যেতে হয়েছে। এতখানি কাদার ভেতর দিয়ে পিঁপড়া কামড় দিচ্ছে, সেই কাদার মধ্যে দিয়ে কাজ করেছি। মানে একটা জনবসতি নেই কোনো দিকে। তো এই যে কষ্টগুলো, এই যে আমি বলবো যে এইসব পরীক্ষার ভেতর দিয়েই আজকে এত দূর এসছি। ব্যক্তিগত জীবনের এবং অভিনয় জীবনের একটা দীর্ঘ সময় পার হয়ে এসেছেন, কখনো কোনো আফসোস কাজ করে কিনা কিছু নিয়ে? না, আফসোস নেই। দর্শকদের ভালোবাসাই আমি বলবো যে আমার জীবনে বড় পাওয়া। কোথাও গেলে সবাই যে মা কেমন আছেন, মা ভালো, দাদি কেমন আছেন, এই যে সবার এত আপন মানুষ হয়ে উঠতে পারাটা, এটা আমার মনে হয় যে আমি আজকে এই অভিনয়ে
এসছি দেখেই, অভিনয় করেছি দেখেই তাদের এত কাছাকাছি, তাদের আপনজন মনে করে আমাকে সেটা বলে, যেটা বিদেশে আমি বা নিজের অন্য কোথাও থাকলে, অন্য পেশায় থাকলে হয়তো সেটা পেতাম না। এই তৃপ্তিটা তো আমাকে সবসময় একটা বিরাট আনন্দ দেয়। আর কি হলো না হলো, আমার গাড়ি হলো না, বাড়ি হলো না, এগুলো নিয়ে আমার কোনো খেদ নেই। আমি সবসময় বলি কবির কথায় যে সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। এই যে সবাই আমাকে দাদি ডাকে, মা ডাকে, ভালো আছেন, দোকানে আমি নিজে বাজার করি, রান্না করি, তো বাজারে গেলে ভালো আছেন আম্মা, কি এই যে ডাকে এইভাবে, সেটাই আমার অন্তর সবচেয়ে থেকে বড় প্রাপ্তি। চলে আসে মানুষের। এই চলার পথের সঙ্গী যিনি ছিলেন তাকেও প্রায় এক দশকেরও বেশি সময় হয়ে গেল হারিয়েছেন। আম, সবসময় মিস তো করেনি, কিন্তু কোন সময় আসলে খুব বেশি মনে পড়ে আপনার জীবন সঙ্গীর কথা? দীর্ঘ 50 বছর আমি একসঙ্গে, তার সঙ্গে আমার পথ চলা। আর এই নাটক করতে গিয়েই নূর মোমেন স্যারের প্রথম নাটক আমি যখন করি, তখন বাংলা পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানান সংস্কৃতি বিষয়ে হতো, প্রতিযোগিতা হতো, সেখানে অভিনয় করতাম। সেখানেই আমার স্বামীর সঙ্গে পরিচয়। এবং বাংলা একাডেমির তিনি রিসার্চ ফেলো ছিলেন, ফোকলোর নিয়ে কাজ করতেন। কিছু আমি সাহিত্য চর্চাও করেছি, আমার 6টি বই আছে। তো সেই বই নিয়ে সমালোচনা করতে গিয়ে তার সাথে পরিচয়। তো তিনি, আমি বলবো যে সম্পূর্ণভাবে আমার সহযোগী। আমি বলবো আমার সঙ্গে তিনিও সহযোগী যোদ্ধা, কারণ আমার এখনকার মতো এত সহজ ছিল না তো সব কিছু। রাত মানে শুটিং শেষ করে হয়তো শুটিং করতে গেছি পুরানো ঢাকায়, অসংখ্য জনতা, কাজ করতে পারেনি, রাত্রে 12টা 1টা বেজে গেছে, সব মানুষ চলে গেছে, তারপরে কাজ শুরু হয়েছে। বাসায় এসেছি সকাল হয়ে গেছে, আমি উনি বসেছিলেন, উনি লেখালেখি করছেন, আমি বেল দেইনি, গাড়ির শব্দ শুনেই উনি দরজা খুলে দিয়েছেন। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে শুয়েছি, একটু পরে উনি আমাকে ডেকে দিয়ে, আমি তখন চাকরি করতাম, তো বলতেন উঠবে না, ওঠো, আর স্কুলের সময় হয়ে গেছে। তো এইভাবে উনি, এখন যখন আমি কাজ করে রাত্রে ফিরি, পরবর্তী সময় উনি অসুস্থ ছিলেন, আমি যখন ঘরে ফিরতাম দরজাটা খুলে ঢুকলেই উনি দেখলাম পর্দার ফাঁক দিয়ে মাথাটা তুলে তাকাচ্ছেন আমি ফিরলাম কিনা। এই যে একটা মানুষ আমার অপেক্ষায় থাকতো, এখন সেই অপেক্ষায় কেউ থাকে না আমার। হ্যাঁ, এটা প্রকৃতির নিয়ম, আমাদের সবাইকে চলে যেতে হবে, তবে তার উপস্থিতি আমার জীবনে না থাকলে আমি আজকে এত দূর আসতে পারতাম না আর কি। দীর্ঘ সময় ধরেই কাজ করছেন, এখনো কাজ করছেন। তো এখন আসলে যদি টেলিভিশন নাটকের কথাই একটু বলি, অনেক সময় আমরা সিন্ডিকেটের কথা শুনি বা অনেক ব্যবস্থাপনা নিয়েও অনেক কথাই আসে। আপনি আসলে আপনার দৃষ্টিতে কেমন দেখছেন এখনকার নাটকের জগৎ বা কাজের জগৎটা নিয়ে আপনার বাস্তবতা কি? বা আমি অত গভীরে যেতে চাই না, আমার সামনে যা আছে আমি সেটুকু নিয়ে সবসময় সন্তুষ্ট ছিলাম। ওইসব মানে কি সিন্ডিকেট, কি ব্যাপার, ওই কোনো কিছুরই খারাপ দিকটা আমি দেখতে চাই না আর কি। যেটুকু ভালো পেয়েছি, যেটুকু ভালো সেটুকু নিয়েই এত দূর এসছি। আর সত্যের পথে ছিলাম, ন্যায়ের পথে ছিলাম, সুন্দরের পথে ছিলাম, এইটুকু নিয়েই আমি যেতে চাই। অসুন্দর কিছু দেখতে চাই না। কোনো মানুষের খারাপ কিছু যদি কেউ আমাকে বলে, আমি বলি কি, তার ভালো কি আছে ওইটুকু তুমি দেখো, তোমার এই কষ্টটা চলে যাবে। আমি এই আদর্শে বিশ্বাসী। যা কিছু মন্দ সেটা তাদেরই থাক, আমি ভালোটুকুই দেখতে চাই। কেমন মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো এত অন্ধকার কালো মেঘ দেখে এগুলো থাকবে আমাদের জীবনে, তো ওগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, একটু পরে সূর্য উঠবে, আমি সেই প্রত্যাশা নিয়ে থাকি। এই যে আপনার পজিটিভ ভাবনাগুলো, সত্য সুন্দর চিন্তাগুলো, সেগুলো নিয়ে আপনার সামনের যাত্রা আরো সুন্দর হোক, এবং আমরা আপনাকে আরো দীর্ঘদিন আমাদের পাশে পেতে চাই। আপনার কাজগুলো আমাদের মধ্যে থাকুক, আপনি আমাদের মধ্যে থাকুন। এবং আজকের আয়োজনটা আমরা শেষ করছি। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আবারও একবার জানাচ্ছি ঈদ মোবারক। আন্টি, আপনাকে ঈদ মোবারক, এবং অসংখ্য ধন্যবাদ আপনার ঈদের নানা রকম ব্যস্ততা সামলেও এই সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, সময় টেলিভিশনকে ধন্যবাদ। আমরা সব সময়ের সাথে থাকবো,
সঠিক পথে চলবো এই আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।